তাহলে এই চারটে আমার এক্সপ্রেশন আসলো কাইনেটিক এক্সপ্রেশন। এবার যদি আমি রিলেটিভ কনভার্সন অফ মোনোমার্স ইনটু কোপলিমার বা রিলেটিভ তোমার যদি বলতে পারি যে ইউটিলাইজেশন অফ দ্য মোনোমার যদি বার করি, তাহলে ইন্ডিভিজুয়াল M1 আর M2 তার কনজাম্পশন রেট বা রিয়াকশন রেটটা আমাকে কনসিডার করতে হবে। মিনস dm1/dt আর একটা হবে dm2/dt, রাইট? তাহলে dm1/dt মানে তোমার যেখানে যেখানে M1টা অ্যাজ আ মোনোমার, M1 অ্যাজ আ মোনোমার কনজিউমড হচ্ছে, তাহলে M1 অ্যাজ আ মোনোমার কোথায় কনজিউমড হচ্ছে? একটা হচ্ছে যখন M1 এর সাথে কম্বাইন করছে, আর একটা হচ্ছে যখন M2 এর সাথে কম্বাইন করছে। তাহলে এই দুটো রিয়াকশনে তোমার কি হচ্ছে? মোনোমার M1টা কনজিউমড হচ্ছে। তাহলে তোমাকে যদি dm1/dt লিখতে হয়, দেন ইট শুড বি হোয়াট? d-dm1/dt, রাইট? কারণ এটা তো রেটটা তোমার কনসেন্ট্রেশনটা ফল করবে M1 এর। সো মাইনাস dm1/dt কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে k11 ইন্টু m1 ডট ইন্টু m1 প্লাস k21 ইন্টু m2 ডট ইন্টু m1, রাইট? সিমিলারলি তোমাকে d-dm2/dt যদি বার করতে হয়, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে যে তোমার এখানে m2 এর কনজাম্পশন তুমি দেখছো, তাহলে সেখানে কি হচ্ছে যে k12 m1 ডট ইন্টু m2 প্লাস k22 m2 ডট ইন্টু m2, রাইট? তাহলে এই দুটো হলো রিয়াকশনস যেখানে আমাদের M1 আর M2 কনজিউম হচ্ছে। এবার যদি আমি রিলেটিভ কনজাম্পশন দেখি, তাহলে আমার dm1/dt ডিভাইডেড বাই dm2/dt করতে হবে, অর্থাৎ dm1/dm2, নেগেটিভ নেগেটিভও ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার ওপরে কি দাঁড়াচ্ছে? k11 m1 ডট ইন্টু m1 প্লাস k12 সরি k21 m2 ডট m1, আর নিচে আমার কি দাঁড়াচ্ছে? k12 m1 ডট m2 প্লাস k22 m2 ডট m2, রাইট? তাহলে এখানে k11/k12 আর k22/k21 এই যে কাইনেটিক কনস্ট্যান্টস গুলো, এইটা রেশিওটাকে আমরা দুটো কাইনেটিক প্যারামিটারস দিয়ে এক্সপ্রেস করি, কারণ এই যে এক্সপ্রেশনটা আমি মুখে বলে দিলাম, এটাকে আমাদের সিম্পলিফাই করে দিতে হবে। তাহলে এই সিম্পলিফিকেশনের জন্য আমরা এখানে দুটো কাইনেটিক প্যারামিটার R1 এবং R2 এদেরকে ইন্ট্রোডিউস করি, যেটাকে বলা হয় মোনোমার রিঅ্যাক্টিভিটি রেশিও। এবং এই সিম্পলিফিকেশনের জন্য তোমার আরো একটা অ্যাজাম্পশন লাগে, সেটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাজাম্পশন। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট স্টেডি স্টেট অ্যাজাম্পশন? যেটা আমরা এর আগেও করেছি ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে। স্টেডি স্টেট অ্যাজাম্পশনস যেমন আমরা কি করেছিলাম, যতগুলো ইনিশিয়েশন হচ্ছে ততগুলোই টার্মিনেট করবে, অর্থাৎ রেট অফ ইনিশিয়েশন বিকামস ইকুয়ালস টু রেট অফ টার্মিনেশন, রাইট? তাহলে এইখানেও আমরা তাই করব, যে রেট অফ ইনিশিয়েশন ইকুয়ালস টু রেট অফ টার্মিনেশন। বা এখানে কিন্তু এখানে আমাদের কনসেপচুয়ালি রেট অফ ইনিশিয়েশন আর রেট অফ টার্মিনেশন তো নেই, কারণ এখানে সিম্পলি তোমার কি ওই দুটো আমাদের কোপলিমারাইজেশনের সঙ্গে কনসার্ন নয়, ওগুলো ওদের রেটের মতো হবে, কিন্তু কোপলিমারের যে গ্রোথটা সেইটা ডিপেন্ড করবে কম্বিনেশনের ওপর। তাহলে এইখানে স্টেডি স্টেটটাকে আমার আনতে গেলে এই ক্রস প্রোপাগেশন যেটা আছে, মানে k12 আর k21, অর্থাৎ m1 ডট কম্বাইনিং উইথ m2 আর m2 ডট কম্বাইনিং উইথ m1, এই দুটো রিয়াকশনকে কি করতে হবে? দুটো রেট সমান হতে হবে। যদি দুটো রেট সমান হয়, তাহলে এটা আমাদের স্টেডি স্টেট এখানে এস্টাবলিশড হলো। তার মানে k12 m1 ডট ইন্টু m2 ইকুয়ালস টু k21 m2 ডট ইন্টু m1, এটা হচ্ছে আমাদের আর একটা অ্যাজাম্পশন। এবং তার সঙ্গে k11/k12 ইকুয়ালস টু r1 আর k22/k21 ইকুয়ালস টু r2, এই দুটো কাইনেটিক প্যারামিটারস আমরা সঙ্গে নিয়ে টোটাল সিম্পলিফিকেশনটা করি। এই R1 এবং R2 এদেরকে বলা হয় মোনোমার রিঅ্যাক্টিভিটি রেশিওস। এদের সিগনিফিকেন্স কি? R1টা কি ইন্ডিকেট করে? যে রিলেটিভ রেশিওস অফ রেটস অফ হোমোপ্রোপাগেশন বাই ক্রস প্রোপাগেশন অফ মোনোমার 1, আর R2টা হচ্ছে রিলেটিভ রেশিওস অফ ইয়োর হোমোপ্রোপাগেশন বাই ক্রস প্রোপাগেশন অফ মোনোমার 2, রাইট? মানে মোনোমার 2টা সেটা বেশি ক্রস প্রোপাগেশন দেবে না হোমোপ্রোপাগেশন দেবে, তার একটা তোমার রেশিও। সিমিলারলি R1টাও মোনোমার M1 যেটা, সেটা তোমার রিলেটিভলি বেশি হোমোপ্রোপাগেশন দেবে না ক্রস প্রোপাগেশন দেবে। তাহলে এই R1 R2টা তার মানে দেখো একটা কন্ট্রোলিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যেটা টাইপ অফ কম্বিনেশনটাকে ডিনোট করবে।
এখানে যেমন তোমার যখন আমরা কোপলিমারাইজেশন করি, এই কোপলিমারাইজেশনের সময় সঙ্গে সঙ্গে আমাদের R1 R2 এটা দেখতে হয়, মনোমার M1 আর M2 দুটোর করসপন্ডিং R1 R2 ভ্যালু দেখে আমরা সেখান থেকে বুঝি যে আমাদের স্ট্রাকচারটা কি হতে পারে। এবং এইখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাই সিম্পলিফিকেশনের পর, সেটাকে বলা হয় কোপলিমার কম্পোজিশন ইকুয়েশন, যেটা দাঁড়ায় dm1/dm2 1 প্লাস R1 by divided by 1 plus R2 তোমার M1 into M2 equals to into 1 plus R1 divided by 1 plus তোমার MR2, রাইট? এরকম একটা এক্সপ্রেশন দাঁড়ায়, রাইট? আমি এটা পরে লিখে দিয়ে দেবো তোমাদের। সো দিস গিভস ইউ দ্য কোপলিমার কম্পোজিশন ইকুয়েশন, যেখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকছে dm1/dm2, যেটা ডিনোট করে যে কোপলিমার কম্পোজিশন আর মোনোমার রেশিও ইন দ্য কোপলিমার, আর ডান দিকে আমাদের যেটা M1 M2 R1 R2 দিয়ে রয়েছে সেটা ইন্ডিকেট করে যে মোনোমার রেশিওস আর মোনোমার কম্পোজিশন ইন দ্য ফিড। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আমরা ফিডের মধ্যে মোনোমার কম্পোজিশন যে রেশিওতে নিই না কেন, সেটা যে প্রপোর্শনালি কোপলিমারের মধ্যে অ্যাপিয়ার করবে আফটার রিয়াকশন তা কিন্তু নয়। ইট ইজ এ ফাংশন অফ বোথ R1 অ্যান্ড R2, এবং এই R1 অ্যান্ড R2 এর উপর ডিপেন্ড করেই যে আমার কতটা আমি মোনোমার কনসেন্ট্রেশন নিচ্ছি ফিডে কি রেশিওতে, আমার কোপলিমারে সেটা অ্যাপিয়ার করবে। সো ইউ হ্যাভ দ্যাট কম্পোজিশন কন্ট্রোল, এবং সেখান থেকে এই যে ডিফারেন্ট টাইপস অফ মোনোমার্স আমাদের হতে পারে। যেমন ধরো যদি এরকম একটা আমরা কন্ডিশনস দেখি যে দুটো মোনোমার নিয়েছি যেখানে R1 R2 দুটো জিরোর কাছাকাছি, ঠিক আছে? তাহলে R1 R2 দুটোই যদি জিরো হয় তার মানে K11 ইকুয়ালস টু জিরো আর K22 ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এখানে কোনো হোমো প্রপাগেশন হবে না, যা হবে ক্রস প্রপাগেশন। মানে সবসময় M1 টা M2 এর সাথে কম্বাইন করবে, M2 টা M1 এর সাথে কম্বাইন করবে। সো হোয়াট ইউ আর গোয়িং টু গেট, ইউ আর গোয়িং টু গেট আ alternating copolymerization, a perfectly alternating copolymerization, right? So here also, here you see that if you choose monomers in such a way that your both R1 and R2 are very close to zero, zero exactly তো হয় না, very close to zero যদি হয়, তাহলে তোমার এখানে এটা অল্টারনেটিং কোপলিমার তৈরি হবে। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে টাইপস অফ কোপলিমার্স আমরা পড়ছি তার দুটো তিনটে করে এক্সাম্পল তোমরা গ্রুপে লিখবে, ঠিক আছে? অল্টারনেটিং কোপলিমারের এক্সাম্পল। আচ্ছা, যে কোপলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে ফিডে যা মোনোমার কম্পোজিশন নিচ্ছি আমি, কোপলিমারেও এক্স্যাক্টলি সেটাই অ্যাপিয়ার করছে, তখন তাকে আমরা বলি অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশন। অ্যাজিওট্রপ তোমরা জানো, ওয়্যার ইউ ডু নট হ্যাভ এনি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অর ভেরিয়েশন ইন কনসেন্ট্রেশন বিটুইন লিকুইড অ্যান্ড ভেপার, রাইট? সেটাকে আমরা অ্যাজিওট্রপ বলি। তো এখানে একটা ওরকম অ্যাজিওট্রপিক কন্ডিশন আসতে পারে যে তোমার এখানে একটা তুমি ফেস চেঞ্জই ধরো, লিকুইড ভেপার যেমন ফেস চেঞ্জ, এখানেও মোনোমার টু কোপলিমার একটা ফেস চেঞ্জই ধরো, রাইট? কারণ মোনোমার্স তার একটা তোমার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া, আর কোপলিমার তার একটা থার্মোডাইনামিক আলাদা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া আছে। তো সেই দিক থেকে তুমি একটা ফেস চেঞ্জ হচ্ছে যদি ধরে নাও, তাহলে এই অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশন কন্ডিশনটা হচ্ছে যে যেখানে মোনোমার কম্পোজিশন ইন দ্য ফিড আর কোপলিমার, আই মিন মোনোমার কম্পোজিশন ইন দ্য কোপলিমার দ্যাট ডাজ নট ভ্যারি, সেটা একই থাকে। So that can condition can also be achieved in certain concentrations, right? কোনো monomer combinations এর কোনো একটা particular condition এ আমরা অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশন কন্ডিশনটা পেতে পারি। এটা শুরু থেকে তোমার অ্যাজিওট্রপিক কন্ডিশন হবে না, হ্যাঁ, এটা একটা সার্টেন কম্পোজিশনে গিয়ে হতে পারে। যেমন ধরো এই যে ইথানল ওয়াটারে তোমার যেটা এই 95.4 আর তোমার এদিকে 4.6, 95.4% ইথানল, 4.6% ওয়াটার, রাইট? তাহলে এই কম্বিনেশনে এই কম্পোজিশন প্রপোর্শনে গিয়ে ওটা অ্যাজিওট্রপ ফর্ম করে। তার মানে সে একটা পার্টিকুলার কম্পোজিশন দরকার যেখানে অ্যাজিওট্রপ ফর্ম করবে, রাইট? যেখানে শুরু থেকে এটা হবে না। তাহলে এরকম কন্ডিশন হলে তাকে আমরা বলবো অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশন, এবং রেজাল্টিং কোপলিমার এট দ্যাট পয়েন্ট উইল বি কল্ড অ্যাজিওট্রপিক কোপলিমার্স। যদি এরকম হয় যে বোথ R1 and R2 আর ইনফিনিটি, অর্থাৎ R1 R2 দুটোর ভ্যালু খুব বড়, এরকম কখন হবে?
যখন K12 বা K21 এর ভ্যালুটা তোমার জিরোর কাছাকাছি চলে যাবে, তাহলে R1 and R2 will be infinity। অর্থাৎ সেখানে হোমোপলিমারাইজেশনই কি হবে, তোমার মানে রেজাল্ট, ইট উইল রেজাল্ট ইনটু হোমোপলিমারাইজেশন। কোপলিমারাইজেশন তার তোমার এটা প্রপোর্শনটা কম হবে। অর্থাৎ তোমার ওটা মোস্টলি ওটা দুটো হোমোপলিমারের ব্লেন্ড হয়ে থাকবে, দুটো হোমোপলিমারের কম্বিনেশন হয়ে থাকবে, রাইট? আর যদি R1 R2 ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ বোথ R1 and R2 ক্লোজ টু 1 যদি হয়, তখন সেটাকে আমরা বলি আইডিয়াল কোপলিমারাইজেশন, অর্থাৎ র্যান্ডম কোপলিমারাইজেশন যখন হবে। তাহলে আমাদের চারটে কন্ডিশন, R1 R2 ইকুয়ালস টু 1, R1 R2 ইকুয়ালস টু ইনফিনিটি, R1 R2 ইকুয়ালস টু 0, তিনটে কন্ডিশন, রাইট? আর একটা অ্যাজিওট্রোপ নিয়ে চারটে, তাহলে চারটে হলো। তাহলে ইন মোস্ট কেসেস হোয়াট উই সি, R1 is not exactly 0 or 1 or infinity. Polymers tend towards a particular composition and type of structure। ঠিক আছে, ধরো আমরা যদি এরকম একটা এ পাই, তোমার ভ্যালুস পাই, যেমন R1 R2 লেস দ্যান 1, তাহলে ইট শোজ আ টেন্ডেন্সি টুয়ার্ড অল্টারনেটিং স্ট্রাকচার। যদি R1R2 গ্রেটার দ্যান 1 হয়, ইট শোজ আ টেন্ডেন্সি টুয়ার্ড ব্লক স্ট্রাকচার। আর R1R2 যদি মাচ মাচ গ্রেটার দ্যান 1 হয়, দেন ইট শোজ আ টেন্ডেন্সি টুয়ার্ডস হোমোপলিমার স্ট্রাকচার। ঠিক আছে, when R1 is much much greater than 1 and R2 is much much less than 1, we see a composition drift। composition drift, R1 যদি much much greater than 1 হয় আর R2 যদি much much less than 1 হয়, তার মানে কি R1 much much greater than 1 মানে K11 much much greater than K12, আর R2 much much less than 1 যদি হয়, তার মানে তোমার K22 is much much less than K12, রাইট? অর্থাৎ কি 21, তার মানে এখানে M1 আর M2 দুটো মনোমার, মানে M1 হ্যাজ আ ভেরি হাই টেন্ডেন্সি টুয়ার্ডস অ্যাডিং M1 than M2, whereas M2 has a tendency towards adding with M1 only, not with M2, রাইট? তাহলে বোথ ওয়েজ কি হচ্ছে, যে বোথ ওয়েজ না, তাহলে তোমার যেটা ডমিনেন্ট রিয়াকশন ফ্রম দ্য বিগিনিং হবে, যে M1টা প্রেফারেন্সিয়ালি M1 ডটটা M1 এর সাথেই কম্বাইন করবে, তার মানে উইথ টাইম M1 এর কনসেন্ট্রেশন খুব ফাস্ট ড্রপ করে যাবে। ঠিক আছে, খুব ফাস্ট ড্রপ করে যাবে, আর M2টা থাকবে। তার মানে তোমার প্রথমে M2টা অনেক কম ইউটিলাইজড হবে রিয়াকশনে, M2টা M1টার কনসেন্ট্রেশন অনেকটা ড্রপ করে গেলে তারপরে M2টা রিয়াকশনে পার্টিসিপেট করবে। এটাকেই বলা হয় যে কম্পোজিশন ড্রিফট, রাইট? ইটস আ কম্পোজিশন ড্রিফট, মিন্স at low conversion the copolymer is enriched in the more reactive monomer মানে M1, whereas at high conversion the copolymer is enriched in the less reactive monomer মানে M2। এটাকে কম্পোজিশন ড্রিফট বলে। কম্পোজিশন ড্রিফট ক্যান বি রিডিউসড বাই ডিলেড অর কন্টিনিউয়াস অ্যাডিশন অফ দ্য মোর রিয়াক্টিভ মোনোমার। তাহলে কম্পোজিশন ড্রিফট আটকাতে গেলে তোমায় কি করতে হবে, M1টা যেহেতু বেশি রিয়াক্টিভ, তার মানে M1 পুরোটা রিয়াকশন মিডিয়ামে অ্যাড করে দিলে হবে না, বা M1 এর পুরোটা প্রথম থেকে থাকলে হবে না, তোমাকে অল্প অল্প করে M1 অ্যাড করতে হবে। ঠিক আছে, M2টা থাকবে কিন্তু M1টা অল্প অল্প করে অ্যাড করতে হবে। এইগুলো হচ্ছে কম্পোজিশন ইকুয়েশন, রাইট? দিস ইজ দ্য কম্পোজিশন ইকুয়েশন। F1 মানে দিস ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ মোনোমার 1। ঠিক আছে, মোল ফ্র্যাকশন অফ দ্য মোনোমার 1 মানে M1 ইন দ্য ফিড, সেটা কি M1 বাই M1 প্লাস M2। আর F2টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ মোনোমার M2 in the feed, তার মানে F2 হচ্ছে 1 minus F1, that is equals to M2 by M1 plus M2। আর ক্যাপিটাল F1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ মোনোমার M1 in the copolymer। তাহলে এখানে যে এক্সপ্রেশনটা আছে ক্যাপিটাল F1 এর সঙ্গে স্মল F1 F2, এই এক্সপ্রেশনটা মনে রাখবে। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, যেটা কিনা মোনোমার কম্পোজিশন, আমরা যে কম্পোজিশন ইকুয়েশন যেটা বললাম সেটারই মোল ফ্র্যাকশন দিয়ে এই ফর্মটা। সেটা হচ্ছে যে ইট গিভস ইউ আ রিলেশন অর কোরিলেশন বিটুইন মোনোমার 1 F1, যেহেতু মোনোমার 1 ইন দ্য ফিড উইথ মোনোমার 1 ইন দ্য কোপলিমার, রাইট, ইন টার্মস অফ R1 and R2। এবং এখানে ক্যাপিটাল F1 ভার্সেস স্মল F1 এর একটা প্লট দেখিয়েছে। দেখো এই যে নীল যে তোমার স্ট্রেট লাইনটা, যেটা y ইকুয়ালস টু mx এই ফর্মে,
রাইট, y ইকুয়ালস টু mx এই ফর্মে রয়েছে। এটাই এই প্রত্যেকটা পয়েন্ট অন দিস লাইন ইজ আ অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশন লাইন। অর্থাৎ কোন কোপলিমারাইজেশন, বাকি যে দুটো কার্ভ আছে, যে পয়েন্টে ব্লু লাইনকে কাট করবে, যেমন ধরো এই যে একটা রেডটা টাচ করেছে, কাট করেছে, সেটা অ্যারাউন্ড 0.6 স্মল f1, রাইট, 0.6 স্মল f1। তাহলে এইখানে 0.6 এর থেকে কম, ইনফ্যাক্ট আর একটু কম, 0.6 এর থেকে বেশ কিছুটা কম, রাইট। তাহলে এই পয়েন্টে তোমার যে পয়েন্টটাও কাট করেছে, রাইট, তাহলে এইটা হচ্ছে অ্যাজিওট্রপিক, মানে ওই যে তোমার রেড কালার যে কোপলিমারাইজেশন কম্পোজিশন ইকুয়েশন, তার করসপন্ডিং তোমার অ্যাজিওট্রপিক কন্ডিশনটা হচ্ছে যে পয়েন্টে ও এই ব্লু লাইনটা কাট করেছে, বিকজ দিস ইজ আ স্ট্রেট লাইন। যদিও অ্যাবসলিউট স্ট্রেট করে আঁকা হয়নি, এটা একটু তোমার মানে, যদিও এটাও একটা তোমার ওই অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশনের সমান সমান একটা কম্পোজিশন, যেটা তোমার এই যে স্টাইরিন আর বিউটাডাইন এই 1:1 নিলে এরকম হবে, এই ধরনের তোমার কার্ভটা একদম অ্যাজিওট্রপিক কন্ডিশনের ধার দিয়ে চলবে। তাহলে এখানে যদি তোমার ওটা অ্যাবসলিউট স্ট্রেট লাইন হতো, রাইট, অ্যাবসলিউট যদি স্ট্রেট লাইন হতো, তাহলে তোমার ওটা ছিল অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশন লাইন। কারণ এই স্ট্রেট লাইনে যে কোনো একটা পয়েন্ট তুমি চুজ করলে, সেখানে স্মল f1 এর যা ভ্যালু হবে, ক্যাপিটাল f1 এরও তাই ভ্যালু হবে। কারণ স্মল f1 ক্যাপিটাল f1 দুটোই হচ্ছে মোল ফ্র্যাকশন, এবং এই স্কেলে তাদের ভ্যালুটা রেঞ্জ করছে 0 থেকে 1 অব্দি, রাইট। তার মানে এই যে অ্যাজিওট্রপিক কোপলিমারাইজেশন, মানে স্মল f1 এর যা ভ্যালু, ক্যাপিটাল f1 এরও তাই ভ্যালু স্ট্রেট লাইনের উপর যদি পড়ে, রাইট। আর বাকিগুলো দেখো, বাকি দুটো বা ইভেন এই নীলটাও, যেটা একটা পারফেক্ট স্ট্রেট লাইন নয়, এদের ক্ষেত্রেও দেখো যে এক্স্যাক্টলি তোমার f1 এর ভ্যালু যা, ক্যাপিটাল f1 করসপন্ডিং ভ্যালু তোমার এক নয়, রাইট, এক হবে না। তাহলে এই যে এক হলো না, তার মানেই কিন্তু এটা অ্যাজিওট্রপিক হলো না, রাইট। তাহলে স্মল f1 আর ক্যাপিটাল f1 এর ভ্যালু যখন এক হবে, মিনস দ্যাট ইজ অ্যাজিওট্রপিক। তার মানে একটা যদি আমরা স্ট্রেট লাইন এখানে আঁকতাম, এই কর্নার টু কর্নার যেখানে ব্লু লাইনটা রয়েছে, পারফেক্ট, তাহলে তোমার এই যে রেডটা যেটা অল্টারনেটিং দেখাচ্ছে, সেইটা যে পয়েন্টে ওই লাইনটাকে কাট করতো, এই অল্টারনেটিং কোপলিমারাইজেশন ওই পার্টিকুলার কম্পোজিশনটায় ও অ্যাজিওট্রপিক কম্পোজিশন দিত বা কোপলিমারাইজেশন দিত। ঠিক আছে, সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন যেটা হাইলাইট করা আছে, অ্যান্ড দিস ইজ আ ডেমনস্ট্রেশন অফ দ্য রিলেশন বিটুইন ক্যাপিটাল f1 অ্যান্ড স্মল f1। এখান থেকে তুমি আইদার অর, তুমি ক্যাপিটাল f1 যদি বার করে নাও, তাহলে তুমি ক্যাপিটাল f2 বার করতে পারবে। সিমিলারলি তুমি যদি স্মল f1 বার করে নাও, তুমি স্মল f2 ও বার করে নিতে পারবে, কারণ ক্যাপিটাল f2 ইকুয়ালস টু 1 মাইনাস ক্যাপিটাল f1, আর স্মল f2 ইকুয়ালস টু 1 মাইনাস স্মল f1, রাইট। তাহলে এই হলো আমাদের কোপলিমারাইজেশন। বুঝতে পারলে কিনা বলো, যদি আহ মনে হয় বোঝোনি, তাহলে যে যে জায়গাটা বোঝোনি সেই জায়গাটা আমরা আবার একটু বলে দেবো। কিন্তু এখানে একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, যে ডিফারেন্ট টাইপস অফ কোপলিমার, তাদের এক্সাম্পল, র্যান্ডম, অল্টারনেটিং, এইগুলো কি বলে, এক্সাম্পল বলবে। এইটা বলো, আমি এবার একটু ব্লক আর গ্রাফটা বলে দেবো, এইটা আগে আমাকে বলো। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। ব্লক কোপলিমার মিন্স যেখানে মনোমার গুলোর ব্লক তৈরি হবে। মনে রাখবে, ব্লক কোপলিমার এখানে যতই ব্লক লাইক স্ট্রাকচার প্রেডিক্ট করুক, যে তোমার যদি R1 মাছ মাছ গ্রেটার দেন 1 হয়, আর R2 মাছ মাছ গ্রেটার দেন 1 হয়, তাহলে ব্লক স্ট্রাকচার হবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ওই ব্লক স্ট্রাকচারটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তার কারণ হচ্ছে যে যদি তোমার এটা কন্ডেনসেশন পলিমারও হয় বা ক্যাটায়নিক অ্যানায়নিকও হয়, সেখানে একটা চেঞ্জে তৈরি হলো হোমোপলিমারের, আর একটা চেঞ্জে হোমোপলিমার তৈরি হচ্ছে, সেই দুটো চেইনকে তুমি একই এন্ডে কি করে লাগাবে, মানে একটা এন্ডে আর একটা চেইনকে কি করে লাগাবে, বা আর একটা মনোমারের যে গ্রোথ হবে সেটা কি করে এনশিওর করবে যে একটা হোমোপলিমারের এন্ড থেকে আর একটা মনোমার গ্রো করবে। তাহলে যেহেতু তোমার কন্ডেনসেশন বা কন্ডেনসেশনের ক্ষেত্রে একটা পসিবিলিটি থাকতে পারে, কিন্তু দুটোই তো সাইমালটেনিয়াসলি পলিমারাইজ করবে, সেখানে হয়তো একটা ফ্র্যাকশন অফ চেন গিয়ে এন্ডে একটার সাথে আরেকটা লাগলো,
কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এখানে দুটো হোমোপলিমারের ব্লেন্ড তৈরি হয়ে যাবে। তাহলে ব্লক কোপলিমার আমরা কি করে বানাবো? দ্য অনলি ওয়ে ইজ অ্যানায়নিক পলিমারাইজেশন, সিকোয়েন্সিয়াল অ্যানায়নিক কোপলিমারাইজেশন। অ্যানায়নিক মোডে যদি কোপলিমারাইজ করি আমরা, এবং আমরা বলেছি যে অ্যানায়নিক পলিমারাইজেশনে আমাদের লিভিং এন্ড তৈরি হয়, লিভিং চেইন এন্ড তৈরি হয় যেটা অ্যাক্টিভ থাকে। তাহলে প্রথমে আমার যদি এ বি ডাইব্লক কোপলিমার তৈরি করতে হয়, যে এ একটা মনোমার বি আর একটা মনোমার, তাহলে আমি প্রথমে কি করব, এটাকে পলিমারাইজ করব, করে একটা লিভিং এন্ড রাখবো, রেখে তারপর আমি বি মনোমারটাকে অ্যাড করবো, যার গ্রোথটা ওই এ এর লিভিং এন্ড থেকে শুরু হবে। তাহলে একটা পলিমারিক এ ফলোড বাই পলিমারিক বি তৈরি হবে। তাহলে ডাইব্লক পলিমার হলো সিকোয়েন্সিয়াল, প্রথমে একটা মনোমার তারপরে আর একটা মনোমার। দুটো মনোমারকে একসাথে নিলে কখনোই ব্লক পলিমার হবে না, সিকোয়েন্সিয়াল আলাদা আলাদা। প্রথমে আমি এ তৈরি করব, রাইট, পলি এ তৈরি করব, যেখানে একটা অ্যাক্টিভ এন্ড থাকবে, অ্যানায়নিক্যালি অ্যাক্টিভ এন্ড থাকবে। তারপর সেটাকে পিউরিফাই করে আমি বি মনোমারের মধ্যে দেবো, যেখানে বি মনোমারটা ওই অ্যাক্টিভ এন্ড থেকে ও আবার পলিমারাইজ করতে শুরু করবে। এরকম এ বি এ যদি আমায় ট্রাইব্লক করতে হয়, তাহলে বিটাকে আগে আমায় তৈরি করতে হবে উইথ টু অ্যাক্টিভ চেইন এন্ডস। ঠিক আছে, দুটো অ্যাক্টিভ চেইন এন্ড দিয়ে বি কে তৈরি করতে হবে, করে দুদিক থেকে এ লাগিয়ে আমাকে দুদিকে দুটো এ চেন পলিমারিক চেন তৈরি করতে হবে, রাইট। তাহলে সেক্ষেত্রে আমাকে ইনিশিয়েটারটা বি এর জন্য আমাকে বাই ইনিশিয়েটার নিতে হবে, অর্থাৎ বাইডেন্টেড ইনিশিয়েটার, যার দুটো এন্ড আছে, যে ইনিশিয়েটারের দুটো এন্ড আছে এরকম ইনিশিয়েটার আমাকে নিতে হবে, নিয়ে পলিমারাইজ করতে হবে, রাইট। তাহলে এটা গেল ব্লক কোপলিমার। গ্রাফট কোপলিমারের ক্ষেত্রে আমরা একটা হোমোপলিমার আগে নিয়ে নিই, নিয়ে তার মধ্যে একটা মনোমারকে গ্রাফট করে তারপর তাকে পলিমারাইজ করি, রাইট। তাহলে তোমার গ্রাফট কোপলিমার ইজ দ্য এক্সেপশনাল কেস, যেখানে আমরা দুটোই মনোমার স্টেজ থেকে নিই না। ইভেন ব্লকের ক্ষেত্রেও দুটো মনোমার স্টেজ থেকে নিই, সিকুয়েন্সিয়ালি নিই, পরপর একসাথে নয়। কিন্তু গ্রাফট কোপলিমারের ক্ষেত্রে আমাকে একটা হোমোপলিমার আগে রেডিলি অ্যাভেলেবল থাকতে হবে, তার মধ্যে আমরা গ্রাফট করব, এবং হোমোপলিমারের মধ্যে অ্যাক্টিভ সাইট থাকতে হবে যেখানে মনোমার গ্রাফট হতে পারে। অ্যাক্টিভ সাইট কি? একটা ধরো র্যাডিক্যাল অ্যাবস্ট্রাক্ট হয়ে যেতে পারে যেখান থেকে, একটা আনসাইট অফ আনস্যাচুরেশন থাকতে পারে, বা কোনো স্পেসিফিক ফাংশনাল গ্রুপস থাকতে পারে যেখানে মনোমারটা লকড হয়ে গিয়ে সেখান থেকে পলিমারাইজ করতে পারে। তাহলে এইভাবে গ্রাফট কোপলিমার আমাদের তৈরি হয়। তাহলে ব্লক অ্যান্ড গ্রাফট কোপলিমার্স এই দুটো আমাদের এই যে কনভেনশনাল কোপলিমারাইজেশন এক্স্যাক্টলি ঠিক এর মধ্যে পড়ে না, এই দুটো আলাদা, সেই কারণে এর সাথে আমি বলিনি, এটাকে আলাদা করে বললাম। প্রচুর কমার্শিয়ালি ব্লক কোপলিমার পাওয়া যায়, এবং যে কমার্শিয়ালি কোপলিমার্স গুলো পাওয়া যায় তার মধ্যে একটা পার্টিকুলার ক্যাটেগরি কোপলিমার হয় যেটাকে আমরা বলি থার্মোপ্লাস্টিক ইলাস্টোমার, টিপিই। এই থার্মোপ্লাস্টিক ইলাস্টোমার গুলো কনভেনশনাল ইলাস্টোমার বা কনভেনশনাল রাবারের থেকে একটু আলাদা। এই ইলাস্টোমার গুলোর মধ্যে প্লাস্টিক্স এবং রাবার বা ইলাস্টোমারের একটা প্রপার্টি কম্বিনেশন থাকে, অর্থাৎ এরা রুম টেম্পারেচারে ইলাস্টোমারের মতো বিহেভ করবে, কিন্তু যেই তুমি একে হাই টেম্পারেচারে নিয়ে যাবে তখন এ মেল্ট করে থার্মোপ্লাস্টিক্স এর মতো তোমাকে প্রসেসিং বিহেভিয়ার বা প্রসেসিং ক্যারেক্টারিস্টিক্স দেবে, রাইট। তাহলে সেইভাবে এখানে তোমার থার্মোপ্লাস্টিক ইলাস্টোমার এই ব্লক কোপলিমার থেকে তৈরি হয়। গ্রাফট কোপলিমারে আমরা খুব ইজিলি পলিমারকে মডিফাই করতে পারি। একটা হোমোপলিমারকে যদি আমায় স্ট্রাকচারালি মডিফাই করতে হয় বা ক্যারেক্টারিস্টিক্যালি মডিফাই করতে হয়, তখন আমরা এই ধরনের গ্রাফট কোপলিমারাইজেশন করি, করে পলিমারকে মডিফাই করে দিই, রাইট। সো দিস ইজ অ্যাবাউট ইউর ব্লক অ্যান্ড গ্রাফট কোপলিমার. Again, you tell me that if you have any problem regarding these two, then I can explain once again. If not, then we can finish this part and we can complete that. We have, I mean, whatever I need to teach for this semester in this your theoretical part, then we will finish off. হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। Okay, ঠিক আছে, then we can finish it off. তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কিছু বলো, কোনো জিজ্ঞাসা কোনো কিছু যদি তোমাদের থাকে। স্যার ওই প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে একটু জানার ছিল, ওটা কিভাবে হবে? ভাইবা মোডেই করতে হবে বাবা, ঠিক আছে, কারণ আমরা
যেগুলো করতাম, ওই আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে কিছু প্র্যাকটিক্যালস গুলো করতাম, সেগুলো তো আর এখন উপায় নেই। আর ওগুলো খুব প্রিলিমিনারি হতো, রাইট? আমি বরঞ্চ একটু ডেভিয়েট করে করে করাতাম। তোমার একটু পলিমারাইজেশন শেখানো, আহ, কিছু অ্যানালিসিস শেখানো, এগুলো আর কি করাতাম। তা যাই হোক, সেটা হচ্ছে না যখন আমরা আহ, যেটা করব, তোমাদের থিওরিটা তো আমি এখনো শিওর যে ওটা পিছিয়ে যাবে। আমরা নেক্সট উইকে একদিন এই প্র্যাকটিক্যালটা নিয়ে একটু ডিসকাস করবো। আমি কয়েকটা টপিক বলে দেবো, তোমরা ওটা নিয়ে একটু পড়াশোনা করে নেবে। স্যার টপিক গুলো কি মানে থিওরি থেকে নাকি আপনি কোনো আলাদা ম্যানুয়াল মানে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল থেকে বলবেন ওটা? প্র্যাকটিক্যাল ম্যানুয়াল, দেখো আমার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট ওই এরকম করি না যে 1 বছরের খাতা দেখে সেটা আগামী 20 বছর ধরে স্টুডেন্টরা টুকে টুকে একটা ম্যানুয়াল বা একটা খাতা তৈরি করবে তাদের। আমি সেটা করি না, আমি প্রত্যেকবারই এক্সপেরিমেন্ট চেঞ্জ করে করে করিয়ে দিই। তা সেই হিসেবে আমি কিছু টপিক তোমাদের বলে দেবো, যেটা তোমাদের পলিমার রিলেটেডই কাজে লাগবে। ঠিক আছে? যেটা পড়লে তোমাদের কিছু অ্যাডিশনাল রিডিং হবে, এবং তোমাদেরই একটু পলিমার রিলেটেড নারিশমেন্ট হবে এক্সট্রা। সেইটাই সেরকম আমি কিছু টপিক মেনশন করে দেবো, সেইটা তোমরা একটু পড়ে আমাকে ফিডব্যাক দেবে। এটা বুঝতে না পারলে বলবে, আমি এক্সপ্লেন করে দেবো। সেইভাবে একটা আমরা করে নিই, করে তারপরে ওইটার উপর একটা আমরা ভাইভা কন্ডাক্ট করবো। ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই বছর তো তোমরা রিইউনিয়ন মিস করলে। সেকেন্ড ইয়ারে? না, আমাদের ও ডিপার্টমেন্টাল রিইউনিয়ন। রিউনিয়ন স্যার, হ্যাঁ। রিইউনিয়নটা মিস করলে তোমরা। আমাদের রিইউনিয়নটা একটা গ্র্যান্ড রিইউনিয়ন হয়, তোমরা গল্প শুনেছো হয়তো। পাইনি, আমরা ডাইরেক্ট একদম ফেয়ারওয়েলই পাবো স্যার, আমরা নিজেদের রিউনিয়নেই ফার্স্ট আসবো। ফ্রেশার্স পাইনি আমরা, সল্টলেক ক্যাম্পাসেও রাজাবাজার পাইনি, এখানে রিউনিয়ন পেলাম না, পিকনিক পেলাম না, কিছু না। একবার আনফরচুনেট, আমরা কি করব বলো দেখি, আমাদের হাতে তো কিছু নেই। স্যার মানে ওই আর কি, মানে আমি সেই জন্যই বললাম। না, আমরা তাহলে একটা অ্যারেঞ্জ করি। আমি দাঁড়াও, আমি পরীক্ষাটা হয়ে গেলে আমি আমি 5th সেমিস্টারকে বলবো, যে মানে যারা হবু 6th সেমিস্টার হবে আর কি, তাদেরকে বলবো যে অনলাইনে একটা ফ্রেশার্স ওয়েলকাম অ্যারেঞ্জ করতে। আমরা ক্লাস যখন অনলাইনে নিচ্ছি, তখন অনলাইনে একটা ফ্রেশার্স ওয়েলকাম তো হতেই পারে। মানে স্যার ওটা কি সেকেন্ড আর থার্ড ইয়ারদের জন্য? তোমাদের জন্য। ও, শুধু সেকেন্ড? হ্যাঁ, ঠিক আছে। তোমরা তো দেখো, সল্টলেক ক্যাম্পাসে যেটা হয় আমরা অ্যাকচুয়ালি সেটা ধরি না। তার কারণ তোমরা তো ডিপার্টমেন্টের পার্ট নয়, তখনও তোমরা একটা জেনারেল কোর্সের পার্ট, যেখানে তোমার অন্যান্য স্ট্রিমের ছেলেপুলেরাও যা পড়ছে তোমরাও তাই পড়ছো। তারপরে তোমরা যখন 3rd সেমিস্টারে আসলে, আমরা সেখান থেকে ধরি যে হ্যাঁ তোমরা তখন আমাদের মানে নাও ইউ আর পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট, রাইট? কারণ আমাদের তখন তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনটা হয়। তা সেই হিসেবে আমরা ফ্রেশার্স ওয়েলকাম যেটা 3rd সেমিস্টারকেই দিই, ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করে। সেটা সেটা প্রবাবলি আমাদের যারা ফাইনাল সেমিস্টার ওরা অর্গানাইজ করে। আর ওদের এটা তোমার ফেয়ারওয়েলটা মানে তোমার তখন 4th আর 6th মিলে করে। এইটা আমাদের ট্রেন্ড ছিল, রাইট? এটা আমাদের ট্রেন্ড ছিল। তাহলে আমি ওদের সাথে কথা বলবো, বলে পরীক্ষাটা হয়ে গেলে আমরা বলবো যে ওটা একটা অনলাইনে অর্গানাইজ করতে। আমাদের বক্তব্য ছিল করোনা কখনো না কখনো তো কমবেই, মানে ওটাকে তো হতেই হবে। অ্যান্ড লাইক ইন অল প্রবাবিলিটি ফোর্থ সেমিস্টার হয়তো আমরা লাইক গিয়ে শুরু করতে পারবো অফলাইন মোডে। তো আমাদের আশা ছিল তো জানুয়ারি অনওয়ার্ডস আমরা অফলাইনেই চলে যাব, সেটা তো হলো না। ফোর্থ ঠিক সেমিস্টারে আছে, আমরা অনলাইন ফ্রেশার্স পাই, কারণ না না সেটা হবে। দেখো আমার কথা হচ্ছে যে অফলাইনে যখন হবে হবে, তাহলে আমরা এখন অনলাইনের অপরচুনিটিটা তো নিতে পারি। হ্যাঁ হ্যাঁ তা ফ্রেশার্স না হলেও, ফ্রেশার্স না হলেও একদিন একটা তোমার কি বলবো, যে একটা ইন্টারাকশন তো হতেই পারে।
সেটা সেটা তোমার ইনফর্মাল ইন্টারাকশন হলেও তো হতে পারে, অসুবিধা তো কিছু নেই, তাই নয় কি? ইয়েস স্যার। এবং আমি আমি একটা জিনিস খুব লক্ষ্য করি আমাদের, এবং আই ফিল ভেরি প্রাউড যে আমাদের ডিপার্টমেন্টের যে প্রত্যেক বছর যে তোমরা আসো আর কি, তারা খুব কালচারালি রিচ হয়, এবং অনেকে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েরা আমরা দেখেছি যে যারা তোমার গান বাজনা করতে পারে, অভিনয় পারে, নাচ পারে, এবং তারা নো লেস দ্যান প্রফেশনাল, রাইট? এবং সেইটারই একটা ডেমনস্ট্রেশন হয় আমাদের এই রিউনিয়নে। ঠিক আছে, রিউনিয়নে আমাদের যে দুদিন থাকে কালচারাল প্রোগ্রাম, হ্যাঁ, একদিন তো পেড আর্টিস্ট দিয়ে, আর একদিন আমাদের ছেলে মেয়েরা করে। এটা আগে ট্রেন্ড ছিল, তারপরে পরবর্তীকালে দুদিনই তোমার কি হয় যে আমাদের ছেলে মেয়েরা করছিল, রাইট? এবং এক সেকেন্ড ডে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকতো, যেখানে রিউনিয়নের অনেক আগে থেকে আমাদের অনেক খেলাধুলো করা হতো আর কি ডিপার্টমেন্টে, বিভিন্ন স্পোর্টস ইভেন্টস, সেগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন আমি আমি তোমাদের সাথে খেলায় পার্টিসিপেট করি, জানো তো। আচ্ছা স্যার, কি ধরনের ইভেন্টস হয়? সব ধরনের ইভেন্টস হয়, তার মধ্যে আমি পার্টিসিপেট করতাম ধরো টেবিল টেনিস, তারপরে তোমার ক্যারম, ক্রিকেট, এই তিনটেতে তো থাকতামই আমি, খেলতাম তোমাদের সাথে। আর এমনি স্যার আপনি সময় ক্রিকেট। হ্যাঁ স্যার বলো। আপনি টিটি পারেন? আম, হ্যাঁ পারি। আমিও টিটি খেলি তাই। এবং আমাদের লাস্ট রিউনিয়নে আমি তো তোমার সিঙ্গলসে এ হয়েছিলাম, তোমার চ্যাম্পিয়ন নয়, এটা কি ফার্স্ট রানার। রানার্স আপ। হুম, বুঝেছো, ভালোই খেলতে পারি আমি টিটি। তো এইগুলো আহ, এটা কে কি পাঠালো? স্যার একবার দেখে নিন না। বাহ, গুড, ঠিক আছে। স্টাইরিন ম্যালিক অ্যানহাইড্রাইটও হয়, স্টিল বিন না হয়ে স্টাইরিন ম্যালিক অ্যানহাইড্রাইট নিলেও হয়, স্টাইরিন নিলেও হয় হ্যাঁ, মানে অল্টারনেটিভ। অ্যালাইল অ্যালাইল অ্যাসিস্টেড দিয়ে যদি করি। হুম হুম। তুমি এত স্টুডিয়াস হলে কি করে হবে, আমরা গল্প করছি তো এখন, তার মধ্যে তুমি খুঁজে পেতে সব দিয়ে দিলে। না স্যার, বাট একটু ঘুমাতাম তারপরে আসলে ওর জন্য আগে করে হ্যাঁ, নি। না স্যার, একটু ঘুমাতাম ওকে আসলে ওকে ওকে ওকে, এর জন্য। ঠিক আছে ঠিক আছে, না না আমি জাস্ট মজা করলাম, রাইট? তো সেই হিসেবে তোমরা এগুলো মিস করলে। তোমাদের মধ্যে গান টান গাও তো, তোমরা নিশ্চয়ই গাও গান বাজনা, আই মিন ইনস্ট্রুমেন্টস, তোমরা নিশ্চয়ই কেউ না কেউ আছো যারা করো, তাই তো? ইয়েস স্যার। হুম, এবার কে কি করো একটু আমাকে বলো তো। আরে লজ্জা পাচ্ছ নাকি বলতে? স্যার ওই হ্যাঁ, গিটার মিটার বাজিয়ে নিয়ে গিটার স্যার আকাশ ভালো গান গায় স্যার। গিটার মিটারটা কি বাবা? গিটার বাজাতে পারি ওই অল্প বিস্তর। অল্প বিস্তর, ভেরি গুড। না, ওটা ওটা বাজালে মানে ওই প্র্যাকটিসটা থাকলেই হবে। আমাদের তোমরা এঁকে চেনো তো, আমাদের অমিত অমিত পাঠক, নাম শুনেছো? ও আমাদের ছাত্র, ও নসিলে আছে এখন, ওর বাড়ি আমার সায়েন্স আমাদের ক্যাম্পাসের পাশেই। ও, ওর ব্যান্ড আছে, অমিত পাঠক, জেনে যাবে তোমরা। এখন অ্যাকচুয়ালি ক্যাম্পাসে আনাগোনাটা তো ইরেগুলার, তার ফলে তোমরা এই খবরগুলো এখনো পাওনি, তা জেনে যাবে। আচ্ছা, তারপর আমার ল্যাবে আছে রাহুল, রাহুলের ওদেরও একটা ব্যান্ড আছে, রাইট? ও ও খুব ভালো গিটার বাজায়, ভালো গিটার বাজায়, এবং ও গিটারিস্ট আর কি ওর ব্যান্ডের। ওর গানের গলাও ভালো, গানের গলাও খুব সুন্দর।
আচ্ছা, আর আর আকাশ গান করে, আর আর অভিনয় অভিনয় স্যার আমি অভিনয় করতে ভালোবাসি। ভালোবাসো, করেছো? হ্যাঁ স্যার, পাড়াতেও করেছি অনেক ড্রামা, তারপর আগের কলেজে যেখানে ছিলাম সেখানেও করেছি একটা ড্রামা। ভেরি গুড, ভেরি গুড। আর আর কি? স্যার সৌমেন পাল আছে এখানে স্যার, খুবই ভালো। সে কথা বলছে না কেন বুঝতে পারছি না। বলো, কথা বললে বলো। ইন্টারনেট ইস্যু হয়েছে, ও আজকে নেই। ওকে, সৌমেন কি করে? সৌমেন খুব ভালো লেখে। তো মানে আমরা যখন